আসসালামু আলাইকুম। আজকে আমরা খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল সম্পর্কে জানব। তো এই যে এখানে যা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ঘাস। আর এই যে ঘাস, এটার রং হচ্ছে সবুজ। এখন যে কোনো সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। তাহলে ঘাস তো সবুজ, তাহলে এই যে সবুজ ঘাস, এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করবে। আর যে খাদ্য উৎপাদন করে তাকে বলে উৎপাদক। তাহলে এখানে যেহেতু ঘাস শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করছে, তাই ঘাস হচ্ছে উৎপাদক। তাই ঘাসের নিচে আমরা উৎপাদক কথাটা লিখে দিয়েছি, ঠিক আছে। আর ঘাস যেহেতু শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করছে, তাই পাশে যেখানে শর্করা লিখে দিয়েছি। আর এইটা হচ্ছে ফড়িং। এখন এই ফড়িংটা এই ঘাসগুলোকে খেয়ে ফেলবে বা ঘাসের সামান্য কিছু অংশ খেয়ে ফেলবে। তো যে খায় তাকে বলে খাদক, তাই এখানে খাদক কথাটা লিখেছি। আর এই ফড়িংটা প্রথমবার ঘাসটাকে খাইলো, তাই এটাকে বলছে প্রথম স্তরের খাদক। আবার এইটা হচ্ছে ব্যাঙ, তো এই ব্যাঙটা ফড়িংটাকে খেয়ে ফেলবে। তাহলে এখানে যেহেতু ব্যাঙটা খাচ্ছে, তাই ব্যাঙটা হচ্ছে খাদক। এই যে খাদক কথাটা এখানে লিখে দিয়েছি। এবং এইটা ছিল প্রথম স্তরের, তাহলে প্রথমের পরে কি আসে? দ্বিতীয়। তাহলে এটা প্রথম স্তরের হলে এটা হবে দ্বিতীয় স্তরের, ঠিক আছে। তাহলে ব্যাঙটা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এইটা হচ্ছে সাপ, এবং এই সাপটা এই ব্যাঙটাকে খেয়ে ফেলবে। তাহলে যে খাই তার নাম হচ্ছে খাদক। তাহলে সাপটা যেহেতু ব্যাঙটাকে খেয়ে ফেললো, তাই সাপটার নাম হচ্ছে খাদক। এখন এইটা ছিল দ্বিতীয় স্তরের খাদক, তাহলে দ্বিতীয়র পরে কি আসে? তৃতীয়। তাহলে এটা হবে তৃতীয় স্তরের খাদক। এখন এইটা হচ্ছে গুই সাপ, তো এই গুই সাপটা এই সাপটাকে খেয়ে ফেলবে। তাহলে যে খাই তার নাম হচ্ছে খাদক, তাহলে এখানে তুমি খাদকটা লিখে দাও। আর এখানে দেখো গুই সাপের পরে আর কিছু নাই, তার মানে এই সর্বোচ্চ স্তরে আছে, তাই এটা হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক, ঠিক আছে। এখন খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খলের সংজ্ঞাটা আমরা জেনে নেব। তো যখন এই যে ঘাসকে ফড়িং খাইলো, তখন ঘাসের ভিতর যে শক্তিটা ছিল তার কিছু অংশ ফড়িংয়ের ভিতর চলে যাবে। আবার ফড়িংকে যখন ব্যাঙ খাইলো, তখন ওই শক্তিটার সামান্য অংশ ব্যাঙের ভিতর চলে যাবে। আবার এই ব্যাঙটাকে যখন সাপ খাইলো, তখন ওই শক্তিটার সামান্য অংশ সাপের ভিতর চলে আসবে। আবার সাপটাকে যখন গুই সাপ খাবে, তখন ওই শক্তিটার সামান্য অংশ গুই সাপের ভিতর চলে আসবে। দেখো এখানে ঘাস বা উৎপাদকের মধ্যে যে শক্তিটা ছিল, এটা এই যে ফড়িং বা প্রথম স্তরের খাদকের মধ্যে প্রবাহিত হলো, তারপর ব্যাঙ বা দ্বিতীয় স্তরের খাদকের মধ্যে প্রবাহিত হলো, তারপর সাপ বা তৃতীয় স্তরের খাদকের মধ্যে প্রবাহিত হলো, তারপর গুই সাপ বা সর্বোচ্চ স্তরের খাদকের মধ্যে প্রবাহিত হলো। তাহলে ওই শক্তিটা উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকের মধ্যে প্রবাহিত হইল। তাহলে এই যে প্রবাহ সবগুলোকে একসাথে বলে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। তার মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা হচ্ছে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। এখন তুমি যদি দেখো, তাহলে শিকল বা শৃঙ্খল কিভাবে থাকে, দেখো এই যে একটার সাথে আর একটা লেগে থাকে, ঠিক আছে, একটার সাথে আর একটা এভাবে লেগে থাকে। তো তুমি যদি এখানে এগুলো আঁকার চেষ্টা করো, তাহলে মনে করো এই যে এইটা হচ্ছে এইটা, তারপরেরটা হচ্ছে এইটা, তারপরেরটা হচ্ছে এইটা, তারপরেরটা হচ্ছে এইটা, তারপরেরটা হচ্ছে এইটা। তাহলে দেখো শিকলের মতোই কিন্তু হচ্ছে, ঠিক আছে। এই জন্য এটাকে বলছে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল, যেহেতু এটা খাদ্যের শিকল, ঠিক আছে। এই শিকলটা হচ্ছে, এই যে শিকলটা হচ্ছে খাদ্যের শিকল, তাই এটার নাম হচ্ছে খাদ্য শিকল। অথবা আর একটা নাম আছে, সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। আর সর্বপ্রথমে এই যে শর্করা জাতীয় খাদ্য তৈরির কাজ শুরু করেছে সবুজ যে কোনো উদ্ভিদ, যেমন এখানে ঘাস। দেখো এই যে এই ঘাসটা কিন্তু খাদ্য তৈরির কাজ শুরু করেছে। আর এই ঘাসটা কি? ঘাসটা হচ্ছে উৎপাদক। তাহলে উৎপাদক সর্বপ্রথম খাদ্য তৈরির কাজটা শুরু করে। কোনো কারণে যদি উৎপাদক বা ঘাসটা খাদ্য তৈরি না করতো, তাহলে এই যে উৎপাদক বা ঘাসটাকে ফড়িং খাইতে পাইতো না। তাহলে ফড়িং না খেতে পেয়ে মারা যেত। আবার ফড়িং যদি মারা যেত, তাহলে ফড়িংকে না খেতে পেয়ে ব্যাঙ মারা যেত। আবার ব্যাঙ যদি মারা যেত, তাহলে ব্যাঙটাকে সাপ না খেতে পেয়ে সাপ মারা যেত। আবার সাপ যদি মারা যেত, তাহলে সাপকে গুই সাপ না খেতে পেয়ে গুই সাপও মারা যেত। তাহলে দেখো খাদ্য সংকটে এখানকার কিন্তু প্রত্যেকটা প্রাণী মারা যেত। এখন আমরা খাদ্য শিকলের প্রকারভেদ সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা জানবো শিকারজীবী খাদ্য শিকল সম্পর্কে। তো আমরা এখানে শিকারজীবী খাদ্য শিকল দেখিয়েছি। তো দেখো এখানে এই যে ফড়িং,
এটা হচ্ছে প্রথম স্তরের খাদক। আবার ব্যাঙ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, সাপ হচ্ছে তৃতীয় স্তরের খাদক, আর গুই সাপ হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক। তো এগুলার মধ্যে সব থেকে ছোট কোনটা বলো তো? সব থেকে ছোট হচ্ছে ফড়িং। তো দেখো এখানে ফড়িংটা কি প্রথম স্তরের খাদক। তাহলে দেখো শিকারজীবী খাদ্য শিকলে কিন্তু প্রথম স্তরের খাদকটা সব থেকে ছোট থাকে। তো শিকারজীবী খাদ্য শিকলে উপরের স্তরের খাদকটা বা উপরের খাদকটা তার নিচের স্তরের খাদককে খায়, এইটা আবার তার নিচের স্তরের খাদককে খায়, এইটা আবার তার নিচের স্তরের খাদককে খায়। তো শিকারজীবী খাদ্য শিকল বলতে বোঝায় যে খাদ্য শিকলে প্রথম স্তরের খাদকটা সব থেকে ছোট থাকে এবং উপরের স্তরের খাদকটা বা উপরের স্তরের খাদকগুলো তার নিচের স্তরের খাদককে খায়, এটা আবার তার নিচের স্তরের খাদককে খায়, বা এটা আবার তার নিচের স্তরের খাদককে খায়, বা বলতে পারি উপরের স্তরের খাদকটা পর্যায়ক্রমে নিচের স্তরের খাদককে খায়, তাকে বলে শিকারজীবী খাদ্য শিকল। তো এখন আমরা পরজীবী খাদ্য শিকল সম্পর্কে জানবো। তো এটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস, এটাকে যে এখানে গোল করে ছোট করে দেখিয়েছি। আর এটা হচ্ছে মশা, মনে করো স্ত্রী এডিস মশা। তো এই যে মশাটাকে আমরা এখানে দেখিয়েছি। তো এই যে ডেঙ্গু ভাইরাসটা, এটা এই স্ত্রী এডিস মশা বা মশার দেহে কিন্তু পরজীবী হিসাবে আছে, ঠিক আছে। তো এই যে ডেঙ্গু ভাইরাসটা, এটা এই যে মশাটার রাইবোজোম, এনজাইম, এটিপি এগুলো ব্যবহার করে সে বংশ বিস্তার করে, মানে তার সংখ্যা বাড়ায়। আবার এইটা হচ্ছে মানুষ। তো এই যে স্ত্রী এডিস মশাটা, এটা মানুষের শরীরে এসে কামড় দিবে, কামড় দিয়ে রক্ত শোষণ করবে। তো মানুষের এই যে রক্ত, এটাতে আছে আয়রন বা লৌহ, প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড আছে। প্রোটিনকে আরো ক্ষুদ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে। তো মশাটা যখন রক্ত খায় তখন তার সাথে তো এই যে লৌহ, অ্যামিনো অ্যাসিড এগুলাও চলে যায়। তো এইটা হচ্ছে মশাটার ডিম্বাশয়। এখন ডিম্বাশয়ে থাকে ডিম। তো যে রক্তটা সে নিল তাতে তো লৌহ আর অ্যামিনো অ্যাসিড ছিল। তো এগুলা করে কি, এই যে ডিমটাকে পরিপুষ্ট করতে সাহায্য করে। তাহলে এখানে দেখো অতি ক্ষুদ্র ডেঙ্গু ভাইরাস পরজীবী হিসাবে মশার শরীরের ভিতর অবস্থান করছে, তারপর তার রাইবোজোম, এনজাইম, এটিপিকে ব্যবহার করে সে বংশ বিস্তার করছে। আর স্ত্রী এডিস মশা মানুষের শরীরে কামড় দিয়ে রক্ত শোষণ করছে, এবং রক্তে যেহেতু লৌহ আর অ্যামিনো অ্যাসিড থাকে, সেটা তার ডিম্বাশয়ে যে ডিমগুলো আছে সেগুলোকে পরিপুষ্ট করতে ব্যবহার করছে। তো এখানে মশা পরজীবী হিসাবে কাজ করছে, ঠিক আছে। তাহলে এখানে ডেঙ্গু ভাইরাসও পরজীবী, মশাও পরজীবী, ঠিক আছে। এখানে মশা যে পরজীবী তার উপর আরো ক্ষুদ্রতর জিনিস, মানে ডেঙ্গু ভাইরাসও কিন্তু পরজীবী হিসাবে অবস্থান করছে, ঠিক আছে। তাহলে একটা পরজীবীর ভিতরে আর একটা পরজীবী অবস্থান করছে, দিয়ে খাদ্য শিকল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। দেখো এই যে এখানে মানুষ, তারপরে মশা, তারপরে এই যে ডেঙ্গু ভাইরাস, এই যে শিকলটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে পরজীবী খাদ্য শিকল। তো তোমাদের বইয়ের ভাষায় এটাই হচ্ছে পরজীবী খাদ্য শিকল। তো এটা হচ্ছে সবুজ শাকসবজি। তো সবুজ শাকসবজি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। তো যে খাদ্য উৎপাদন করে তাকে বলে উৎপাদক। তাহলে এখানে যেহেতু সবুজ শাকসবজি শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করছে, তাই সবুজ শাকসবজি হচ্ছে উৎপাদক। এখন মানুষ এই সবুজ শাকসবজি খায়, বা বলতে পারো মানুষ উৎপাদক খায়। তাহলে পুরা খাদ্য শিকলটা কি হতে পারে? দেখো, সবুজ শাকসবজি বা উৎপাদককে খাচ্ছে মানুষ, মানুষের রক্ত শোষণ করছে মশা, আর মশার উপর নির্ভর করছে আবার ডেঙ্গু ভাইরাস। তাহলে পুরা খাদ্য শিকলটা কিন্তু এই যে এরকম হওয়ার কথা ছিল, এখান থেকে শুরু হয়ে এই দিক দিয়ে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তোমাদের বইয়ের সংজ্ঞা অনুযায়ী বা তোমাদের বই অনুযায়ী খাদ্য শিকলটা কিন্তু এটুকার মধ্যে সীমাবদ্ধ। তাহলে তোমাদের বইয়ের সংজ্ঞা অনুযায়ী বা তোমাদের বইয়ের ধারণা অনুযায়ী উৎপাদকটা পরজীবী খাদ্য শিকলে নাই। তার মানে পরজীবী খাদ্য শিকলটা কিন্তু অসম্পূর্ণ বা সম্পূর্ণ না, কারণ এই যে এইটা তো নাই, তাই পরজীবী খাদ্য শিকল অসম্পূর্ণ। আর এই যে মানুষের উপর যে মশা নির্ভরশীল, আবার মশার উপর যে ডেঙ্গু ভাইরাস নির্ভরশীল, এগুলাকে বলে মিথস্ক্রিয়া বা আন্তঃসম্পর্ক। এটার সাথে এটা সম্পর্ককে বলে আন্তঃসম্পর্ক বা মিথস্ক্রিয়া, এটার সাথে এটা সম্পর্ককে বলে আন্তঃসম্পর্ক বা মিথস্ক্রিয়া। তাহলে দেখো, পুরা আন্তঃসম্পর্ক বা মিথস্ক্রিয়া হয়তো এটার সাথে এটার, এটার সাথে এটার, এটার সাথে এটার, কিন্তু তোমাদের বইয়ে মিথস্ক্রিয়া বা আন্তঃসম্পর্ক দিয়েছে এটার সাথে এটার আর এটার সাথে এটার। তার মানে মিথস্ক্রিয়া বা আন্তঃসম্পর্কের এই অংশটুকু দিয়েছে, এই অংশটুকুকে অ্যাড করে নাই বা এই অংশটুকুকে যোগ করে নাই। তাই পরজীবী খাদ্য শিকলে মিথস্ক্রিয়া বা আন্তঃসম্পর্কের একটা অংশ তৈরি করেছে,
পুরোটা তৈরি করেনি, কারণ এই যে উৎপাদকটাকে রাখেনি। এই যে সবুজ শাকসবজি বা উৎপাদকটা, এটা কোন খাদ্য শিকলে সবসময় থাকে? দেখো শিকড়জীবী খাদ্য শিকলে সবসময় থাকে, এই যে দেখো উৎপাদকটা থাকেই। তাহলে আমরা এটা বলতে পারি যে পরজীবী খাদ্য শিকল শিকারজীবী খাদ্য শিকলের এই যে এই স্তরটা মানে উৎপাদক স্তরের উপর নির্ভরশীল, বা একটা স্তরের উপর নির্ভরশীল। আরো বিভিন্ন স্তরের উপর নির্ভরশীল হতে পারে, কিন্তু আমরা প্রমাণ করলাম উৎপাদক স্তরটার উপর নির্ভরশীল। ঠিক আছে, এখন আমরা মৃতজীবী খাদ্য শিকল সম্পর্কে জানবো। তো এইটা হচ্ছে একটা গরু, মানে মনে করে এই গরুটা মারা গেছে বা মৃতদেহ, তো এই গরুটাকেই এখানে দেখিয়েছি। আর এখানে অনেকগুলো ছত্রাক আছে, তো তার মধ্যে একটা ছত্রাককে এখানে দেখিয়েছি। আর এটা হচ্ছে কেঁচো, এই কেঁচোটাকে এখানে দেখিয়েছি। তো গরুটা যখন মারা যাবে তখন ছত্রাক তার এনজাইম ক্ষরণ করবে, তার ফলে গরুর এই যে শরীরের অংশগুলা ভেঙে 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 যাবে এবং ছত্রাক গরুর শরীরের পুষ্টিগুলা শোষণ করে ফেলবে। এরপরে গরুর শরীরের যে বিভিন্ন অংশগুলো এগুলো মাটির সাথে মিশে যাবে, তার সাথে ছত্রাকও মাটির সাথে মিশে যাবে। তো কেঁচোটা করবে কি, এই যে ছত্রাকটাকে এসে খেয়ে ফেলবে, আবার গরুর শরীরের অংশগুলোও খাবে। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে কেঁচোটা ছত্রাককে খেয়ে ফেলবে। তাহলে এই যে গরু বা মৃতদেহ, এটার পুষ্টি নিচ্ছে ছত্রাক, আর ছত্রাককে খাচ্ছে আবার কেঁচো। তাহলে দেখো এই যে এখানে যদি দেখাই, তাহলে এই যে মৃতদেহের পুষ্টি নিচ্ছে ছত্রাক আর ছত্রাককে আবার খাচ্ছে কেঁচো। তাহলে দেখো এটা কিন্তু শৃঙ্খলের মতো হয়ে গেছে বা শিকলের মতো। ঠিক আছে, যে এরকম ভাবে দেখলে শিকলের মতো হয়ে গেছে। তাহলে এটা কিন্তু খাদ্য শিকল। তাহলে এটা কিন্তু মৃতজীবী খাদ্য শিকল। কেন? কারণ খাদ্য শিকলটা শুরু হয়েছে মৃতদেহ থেকে। ঠিক আছে, মৃতদেহ থেকে যদি শুরু হয় এবং এই খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খলটা একাধিক স্তরে বিন্যস্ত থাকে, তাহলে সেটা হচ্ছে মৃতজীবী খাদ্য শিকল। তো বলেছে একাধিক স্তরে বিন্যস্ত থাকতে হবে। একাধিক মানে হচ্ছে একের বেশি, তো একের থেকে বেশি যে কোনো কিছু হতে পারে, 2 3 4 5 যত খুশি তত। তাহলে দেখো এখানে কয়টা হচ্ছে, 1টা 2টা 3টা। তাহলে দেখো এটা মানে 3টা মানে কি, এখানে 3টা মানে একাধিক। তাহলে দেখো একাধিক স্তরে বিন্যস্ত হয়েছে। আবার খাদ্য শিকলটা মৃতদেহ থেকে শুরু হয়েছে, তাহলে খাদ্য শিকলটা হচ্ছে মৃতজীবী খাদ্য শিকল। তো দেখো এই যে এখানে এগুলা হচ্ছে ঘাস। তো ঘাস সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। তো যে খাদ্য উৎপাদন করে তাকে বলে উৎপাদক। তাহলে এখানে যেহেতু ঘাস খাদ্য উৎপাদন করছে, তাই ঘাস হচ্ছে উৎপাদক। তো দেখো এই ঘাসটাকে কিন্তু খাই গরুতে। তো এই যে মৃতজীবী খাদ্য শিকল, এটা সংজ্ঞায় কিন্তু ঘাসের কথা বা উৎপাদকের কথা বলা নাই। তাহলে দেখো এই খাদ্য শিকলটা কিন্তু সম্পূর্ণ না, অসম্পূর্ণ। ঠিক আছে, মানে পুরো বিষয়টা সম্পূর্ণ হইতো যদি এভাবে বলতো ঘাসকে খাই গরু, গরুকে শোষণ করে বা খাই ছত্রাক, আর ছত্রাককে খাই কেঁচো, তাহলে এই খাদ্য শিকলটা সম্পূর্ণ হইতো। কিন্তু ঘাসের কথা তো বলা নাই, তাই মৃতজীবী খাদ্য শিকলটা অসম্পূর্ণ। আর দেখো এটার সাথে এটার যে সম্পর্ক আর এটার সাথে যে এটা সম্পর্ক, এগুলাকে বলে মিথস্ক্রিয়া বা আন্ত সম্পর্ক। এখানে দেখো আন্ত সম্পর্কের এই অংশটুকু বলা হয়েছে, কিন্তু এটার সাথে এটার যে আন্ত সম্পর্ক এটা বলা হয় নাই। তাহলে এখানে মিথস্ক্রিয়া বা আন্ত সম্পর্কের সামান্য অংশ বা অংশ মাত্রই বলা হয়েছে। তো এখন দেখো এই উৎপাদকের উপর কিন্তু গরুটা নির্ভরশীল ছিল, আবার গরুর উপর ছত্রাক নির্ভরশীল, ছত্রাকের উপর কেঁচো। তাহলে দেখো বয়ে বলুক বা নাই বলুক, উৎপাদকের উপর তো এগুলা নির্ভরশীল, তাই না? তাহলে দেখো উৎপাদকটা কোন খাদ্য শিকলে অবশ্যই থাকে? দেখো শিকারজীবী খাদ্য শিকলে উৎপাদকটা অবশ্যই থাকে, আর এই উৎপাদকটা হচ্ছে শিকারজীবী খাদ্য শিকলের একটা স্তর। ঠিক আছে, তাহলে এই যে মৃতজীবী খাদ্য শিকলটা শিকারজীবী খাদ্য শিকলের এই যে উৎপাদক স্তর বা এই যে একটা স্তর, এটার উপর কিন্তু নির্ভরশীল। ঠিক আছে, মৃতজীবী খাদ্য শিকলটা শিকারজীবী খাদ্য শিকলের শুধু উৎপাদক না হয়ে আরো কয়েকটা স্তরের উপর নির্ভরশীল হতে পারে, কিন্তু আমরা প্রমাণ করলাম যে উৎপাদক স্তরের উপর নির্ভরশীল। ঠিক আছে, তো এখানে শিকারজীবী খাদ্য শিকলে গুই সাপ সাপের উপর নির্ভরশীল, সাপ ব্যাঙের উপর নির্ভরশীল, ব্যাঙ ফড়িং এর উপর নির্ভরশীল, ফড়িং ঘাস বা বলতে পারো সবুজ উদ্ভিদ এটার উপর নির্ভরশীল। আবার এই ঘাস বা সবুজ উদ্ভিদ এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর নির্ভরশীল। তাহলে আমরা বলতে পারি এই খাদ্য শিকলটা ঘাস বা সবুজ উদ্ভিদ অথবা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর নির্ভরশীল। আবার পরজীবী খাদ্য শিকলে সবুজ শাকসবজি বা উৎপাদকের কথা বলা না থাকলেও ডেঙ্গু ভাইরাস মশার উপর নির্ভরশীল, মশা মানুষের উপর নির্ভরশীল, মানুষ সবুজ শাকসবজির উপর নির্ভরশীল বা সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল, আবার সবুজ শাকসবজি বা সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর নির্ভরশীল। তাহলে আমরা এটা বলতে পারি যে পরজীবী খাদ্য শিকলও সবুজ শাকসবজি বা সবুজ উদ্ভিদ বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর নির্ভরশীল, যদিও তোমাদের বইয়ে উৎপাদক বা সবুজ শাকসবজি বা সবুজ উদ্ভিদ বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কথা বলা নাই। তো এখানে মৃতজীবী খাদ্য শিকলে কেঁচো ছত্রাকের উপর নির্ভরশীল, ছত্রাক মৃতদেহ বা গরুটার উপর নির্ভরশীল,
আবার এই গরু বা মৃতদেহটা ঘাস বা সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল, আবার ঘাস বা সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর নির্ভরশীল। তাহলে আমরা এটা বলতে পারি মৃতজীবী খাদ্য শিকল ঘাস বা সবুজ উদ্ভিদ বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর নির্ভরশীল। যদিও তোমাদের বইয়ে ঘাস বা সবুজ উদ্ভিদ বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কথাটা মৃতজীবী খাদ্য শিকলে বলেনি।